প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন টিভিএন লন্ডন দেখার জন্য। সাথে আছি ডাক্তার সজল আশফাক। দর্শক, আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠানটি সরাসরি নিউ ইয়র্ক স্টুডিও থেকে সম্প্রচারিত হচ্ছে। দর্শক, স্বাস্থ্য বিষয়ক এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা একটি বিষয় নিয়ে কথা বলি এবং আমাদের সাথে থাকেন বিশেষজ্ঞ চিকিৎসক। আজকে আমরা কথা বলবো ডাক্তার তৌহিদ শিবলির সঙ্গে। আপনারা জানেন যে তৌহিদ শিবলির সাথে আমরা প্রতি মাসে একবার করে তার সাথে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। আজকেও তেমনটি হচ্ছে এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি খুবই বলা যায় যে কমন একটি বিষয়। আমাদের সবারই এই ধরনের সমস্যা আছে এবং আমাদের এই ধরনের সমস্যা নিয়ে আমরা অনেক সময় বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়ি। আজকে সেই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। সাধারণভাবে যেটিকে বলা হয় বুক জ্বলা, বা অনেকের আছে যে ঢেকুর ওঠে বা ইত্যাদি নানা ধরনের নামে এটিকে ডাকা হয়। তবে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটিকে বলা হয় গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, যেটাকে সংক্ষেপে অনেকে গার্ড বলেন, GERD। তো আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো এবং শুনবো এর কারণ সম্পর্কে, চিকিৎসা সম্পর্কে এবং নানা বিষয়। আমাদের আজকের যে আলোচনার বিষয় আছে সেটি নিয়ে কথা বলবেন ডাক্তার তৌহিদ শিবলি, নিউ ইয়র্কের প্রথিতযশা ইন্টার্নিস্ট। ডাক্তার তৌহিদ শিবলি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ডক্টর সজল আশফাক, আপনাকে স্বাগতম, দর্শককে স্বাগতম, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। তো যেটা নিয়ে কথা বলছিলাম যে GERD, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, আমার মনে হয় যে অনেক লম্বা একটা নাম। আমার মনে হয় যে এ সম্পর্কে একটা ধারণা দরকার, আসলে এটা দিয়ে কি বোঝাতে চায়। আমরা যদি একটা একটা করে ভাগ করি, জি, গ্যাস্ট্রো হচ্ছে বাংলাতে আমরা বলি কি স্টমাক। স্টমাকটার আর একটা টার্ম নাম হচ্ছে গ্যাস্ট্রো। জি, ইসোফেজিয়াল, ইসোফেগাস থেকে আমার খাদ্যনালী যেখানে শুরু হয়েছে ওখান থেকে স্টমাক পর্যন্ত, ওটার নাম হচ্ছে ইসোফেগাস। আচ্ছা। আর রিফ্লাক্স মানে যে খাদ্যটা স্টমাকের ভিতরে পাকস্থলীতে থাকার কথা, ওখানে ওইটা না থেকে যখন উপরে উঠে আসছে, সে নিচের দিকে যাওয়ার কথা কিন্তু উপরের দিকে চলে আসছে, উপরে উঠে আসছে, তার মানে কি এটা ইসোফেগাসে চলে আসছে, ওইটা ইসোফেগাসে আসছে, নিচের দিকে চলে আসছে। যেটা হয় যে আমাদের খাদ্যনালীটা যখন যেখানে শেষ হয়েছে, ওখানে শেষ হওয়ার পরে ইসোফেগাস যেখানে শেষ হয়েছে ওখানে স্টমাক, ওই জায়গাতে একটা ব্যারিয়ার আছে, একটা স্ফিংটার বলে। ওর কাজটা কি, আমরা যে খাচ্ছি খাবারের সময় ওই স্ফিংটারটা রিল্যাক্স হয়। আচ্ছা, রিল্যাক্স হওয়ার পরে আমার খাবারটা স্টমাকে চলে গেল। আমি এক সেকেন্ড আমি আমাদের এডিটর সাহেবকে বলবো যে আমাদেরকে যদি দ্বিতীয় স্লাইডটা দেখান, তাহলে দর্শকদের বুঝতে আরো সুবিধা হবে। যেখানে আপনি বলছিলেন যে স্টমাক এবং এসোফেগাস, রাইট? হ্যাঁ, এটা এই ছবিতে যেটা দেখা যাচ্ছে একদম উপরে, যে একবারে উপরে যে ইটের রং যেটা, ওই জায়গা থেকে খাদ্যনালীটা শুরু হয়েছে, শুরু হয়ে ওই যে নিচে যেটা দেখাচ্ছে বাঁকানো, ওটাই হচ্ছে স্টমাক। তো ওই জায়গা থেকে এসে স্টমাকে যেখানে জোড়া লাগছে ওখানে একটা ইনসাইডে একটা স্প্রিংটার আছে, একটা দরজার মতন আছে, যেটা নর্মালি বন্ধ থাকে। আমরা যখন খাবার খাচ্ছি ওই স্প্রিংটারটা আস্তে করে শিথিল হয়ে যায়। শিথিল হয়ে গেলে খাবারটা স্টমাকে চলে, একটা রিং এর মতো স্ফিংটার, রিং এর মতো এরকম করে বন্ধ হয়। এক্স্যাক্টলি রিং এর মতোই আছে, এমন ভাবে সাজানো যে খাবারটা গেলেই ও তখন নরম হয়ে যাচ্ছে, খাবারটা স্টমাকে চলে আসছে, স্টমাকে আসার পর ওটা আবার বন্ধ হয়ে যাচ্ছে। এখন খাবারটা যখন স্টমাকে আসছে, ওখানে কি হচ্ছে, স্টমাক থেকে অ্যাসিড আসছে। অ্যাসিড আসলে খাবারের সাথে অ্যাসিডটা মিক্সড হচ্ছে। মিক্সড হওয়ার পরে যে জিনিসটা হয়, আমরা যদি এটা আমরা আরেকটু পরে আসবো, আমরা এখন স্ট্রাকচারটা বলছেন আপনি, যে এটার গঠনটা এরকম যে স্টমাক, তার উপরে আছে এসোফেগাস। তো স্টমাক থেকে কিছু খাবার সামান্য অংশ উপরে এসোফেগাসে চলে যাচ্ছে। খাবারটা যেন উপরে উঠে না আসে, যেমন ভিতর থেকে স্ফিংটার কাজ করছে, একই সাথে আরেকটা জিনিস কাজ করে, আমাদের চেস্ট এবং স্টমাকের মাঝখানে ওখানে একটা ডায়াফ্রামের মতন আটকানো জায়গা আছে, ওটা আউটসাইড থেকেও ওকে টাইট দিয়ে রাখে। আচ্ছা, সো একটা হচ্ছে স্প্রিংটার আর একটা হচ্ছে ওই ডায়াফ্রাম, দুইটা মিলে ও চাপ দিয়ে রাখে যাতে খাবারটা উপর দিকে না যায়, অ্যাসিডটা উপরে উঠে না আসে। এই জন্যই বলে যদি কোনো কারণে উপরে উঠে আসে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স, উপর দিকে উঠে আসে ডিজিজ, এটা যে সমস্যাটা তৈরি করলো, শর্ট বলা হচ্ছে গার্ড। তো আমি তৃতীয় স্লাইডটা যদি দেখি, সেখানে আপনি যে কথাটা বলছিলেন, এই যে স্টমাকের খাবার সেটা উপরে উঠে আসছে দেখা যাচ্ছে ডান দিকের ছবিটাতে, তাই না? ডান দিকের যে ছবিটা আছে সেটা উপরে উঠে আসছে, বাম দিকের ছবিটা নরমাল আছে। ওখানে যদি আর একটু বড় করা সম্ভব না, আর একটু বড় করলে আর পরিষ্কার বোঝা যেত, ফুল স্ক্রিন যদি করা যায়, ফুল স্ক্রিন করা গেলে বোঝা। আচ্ছা, যাই হোক, এটা তো আমরা বললাম।
তাই না? তো এক্ষেত্রে যেটা হচ্ছে যে সমস্যাটা কিভাবে হচ্ছে, আপনি বলছিলেন যে সমস্যাটা কেন হয়, মানে স্ফিংক্টারটা তো স্বাভাবিকভাবে কাজ করার কথা, সাথে আপনি বললেন যে একটা ডায়াফ্রাম আছে সেটাও ওটাকে বন্ধ রাখতে চেষ্টা করে, তারপরও কেন খাবার ইসোফেগাসে চলে আসবে? আমরা যদি সমস্যা যাওয়ার আগে আরেকটু, এটা বললাম আমরা স্ট্রাকচার, জি। স্ট্রাকচারের পরে যদি বলি যে যেমন আমার হাতটা গঠন আমি বললাম, কিন্তু হাতের কাজটা কি? আমরা জিনিস ধরি, আমরা খাবার খাই, আমরা অনেক কাজ করি, ব্রাশ করছি, চুল আসাচ্ছি, হ্যাঁ, এরকম কাজ করছি। তো এই যে জায়গাটার প্রতি কাজ রয়ে গেছে, যে স্পিংটারের কাজটা কি? স্পিংটারের কাজটা হচ্ছে ফুটটা আটকায় রাখা, ওখানে যেন উপরে উঠে আসতে না পারে। তারপরে কি আসছে, আমার ডায়াফ্রাম, যেটা বললাম আমরা, ডায়াফ্রামও চাপ দিয়ে রাখছে যাতে ফুটটা উপর দিকে না আসে। এই জিনিসগুলোর ব্যতিক্রমটা হচ্ছে কখন? ব্যতিক্রমটা এখন আমরা চলে যাব, যে কাজটা বললাম, কাজের পরে আমরা ব্যতিক্রমে চলে যাব। ব্যতিক্রমটা নেক্সট স্লাইডে যদি যায়, পরের স্লাইডটা, পরের স্লাইডে, জি, পরের স্লাইডে, যে ওই যে স্প্রিংটারটা কথা বলছি, স্প্রিংটারটা কোনো কারণে যদি দুর্বল হয়ে যায়, ও যতটুকু চাপ দিয়ে বন্ধ করে থাকার কথা, খাবারটা আসছে স্টমাকে, এখন চাপ দিয়ে বন্ধ করে রাখছে, যদিও দুর্বল হয়, ও খাবারটাকে ধরে রাখতে পারবে না, উপরে উঠে আসবে। উঠে আসলেই তখন আমাদের এই সমস্যাটা আসছে। আর কি হতে পারে, যদি আমরা ওভারওয়েট হয়, আমাদের ওভারওয়েট কাকে বলছি আমরা, বিএমআই যখন 30 কিংবা তার উপরে, আমরা বিএমআই মাপছি কিভাবে, হাইট এবং ওয়েট থেকে বিএমআই মাপছি। বিএমআই 30 এর উপরে উঠলে, মানে উচ্চতার সাথে ওজনের যে একটা মানে সমানুপাতিক হার, সমানুপাতিক হার যদি আমরা বলি যে একটা হিসাব আছে, স্থূলতায় চলে যায়, ওটা আমরা অন্য একদিন কথা বলবো বিএমআই নিয়ে। মানে সেই বিএমআই যদি, মানে আপনি বলছেন 30 এর উপরে, 30 এর উপরে উঠে গেলে, যাকে আমরা সোজাসুজি যদি বলি যে একটু মোটা, সাধারণত বোধহয় 18 নরমাল, নাকি 18 বা 20, 18 টু খুব 25 বা 24, খুব সহজভাবে বলতে গেলে 18 টু 25 ইজ নরমাল। আচ্ছা, 25 এর উপর থেকে 30 পর্যন্ত ওভারওয়েট। হ্যাঁ, ওভারওয়েট। ওভারওয়েটে 30 এর পর থেকে 35 এর নিচ পর্যন্ত ওবেসিটি। এখন 35 এর উপরে উঠে গেলে মরবিড ওবেসিটি, খুব খারাপ, খুবই মানে বাজে অবস্থা, খুব বাজে অবস্থা হয়ে যায়। এখন যাই হোক, মানে 25 এর উপরে যদি উঠে যায়, তখন আপনি বলছেন যে এটা ওভারওয়েট বা অতিরিক্ত ওজন। ওভারওয়েট এবং ওবেসিটি, এদেরই সমস্যাটা বেশি। আচ্ছা, অন্য কারণে হতে পারে না, অবশ্যই হতে পারে। মানে এদের কেন বেশি, মানে ওজন বাড়ার সাথে স্টমাকের খাবার উপর একটা সম্পর্ক, সেটা আস্তে আস্তে সেটাই। আমরা যেটা বলি, প্রথম বলছি যে আমাদের স্পিংটারটা যদি দুর্বল হয়ে যায়, তাহলে আটকায় রাখতে পারছে না, আর একটা বলছি ওভারওয়েট। আরেকটা জিনিস হতে পারে যে মেয়েরা যখন গর্ভবতী হচ্ছে, প্রেগনেন্ট হচ্ছে, প্রেগনেন্ট হলে তার ইউটেরাসে যে বা বেবিটা আছে, বেবিটা থাকাতে ওর স্পেস দরকার। স্পেস দরকার হলে ও স্পেস নিচ্ছে পেটের থেকে, জায়গাটা নিচ্ছে, জায়গা নিলে পেটের উপরে একটা চাপ পড়ে। চাপ পড়লে আমরা যখন খাবারটা খাচ্ছি, ওই খাবারটার জায়গা কম, অল্প জায়গার মধ্যে তখন ও চাপ দিলেই উপরে উঠে আসছে। এটা একটা কারণ। আরেকটা হইতে পারে কি, আমরা যদি পরিমাণটা বেশি খাই, নর্মাল যতটুকু খাবারের কথা, যতটুকু আমার স্টমাকে ধারণ করতে পারি, আমরা একটা দাওয়াতে গেছি, খাবার ভালো লাগছে, গল্প করছি, একটু একটু বেশি করে খেয়ে ফেলছি, তারপরেই দেখা যায় যে সমস্যাটা আসছে, খাবারের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে। আর একটা কি হতে পারে, ওটা আমরা পরে আসবো, যে খাবারটা যদি নিচে নামতে অনেক সময় নেয়, স্টমাক থেকে নিচে নামতে সময় নেয়, সেখানেও সমস্যা আসতে পারে। আচ্ছা, তাহলে কি মানে আমরা একটু এগুলি, এই আলোচনাগুলি করতে পারি যে একটা একটা করে, যে যেটা বললেন যে স্ফিংক্টারটা কেন দুর্বল হবে? স্ফিংক্টার দুর্বল হবে, স্ফিংক্টার যে তৈরি যে জিনিসগুলো দিয়ে, যে মিউকাস যে দিয়ে তৈরি লেয়ারিং যেটা আছে, যখন অ্যাসিড আসছে স্টমাকে, খাবার যাওয়ার সাথে সাথে প্রথম কাজ হচ্ছে অল ব্যাকটেরিয়া কিংবা এনিথিং ব্যাড দে ওয়ান্ট টু কিল। করার পরে যেটা হচ্ছে, স্টমাকে যদি কারো অ্যাসিড বেশি আসতে থাকে, এবং অ্যাসিড বেশি আসলে স্টমাকে খাবারও বেশি আসে, অ্যাসিডও বেশি আসে, তখন চাপ দিচ্ছে, চাপ দিলে কি হচ্ছে, উপরে উঠে আসছে, আস্তে 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 এক সময় ওই জায়গাটার স্ট্রাকচারটা চেঞ্জ হচ্ছে, এবং স্প্রিংটার তখন দুর্বল হয়ে যাচ্ছে। এবং পেটের ভিতরে যদি খাবার বেশি থাকে, আমার
যে ডায়াফ্রাম যে চাপ দিয়ে রাখছে ডায়াফ্রামও দুর্বল হচ্ছে। আচ্ছা আচ্ছা। তখন ওইটা উপরে উঠে আসতে থাকলে ওই অ্যাসিডটা ওকে ইরিটেশন করছে, ওর ভিতরে একটা প্রদাহ তৈরি করে, প্রদাহ তৈরি করলে স্ফিংক্টারের যে চাপ আছে ওই চাপটা তখন কমে যাচ্ছে, তখন উপরে উঠে আসছে। উপরে উঠে আসলে প্রথম বলে যে আমার চুকা ঢেকুর আসছে, টক টক ঢেক। তারপরে বলছে যে আমার পেট জ্বালা পড়া, বুক জ্বালা পড়া করছে। এই উপসর্গগুলো নিয়ে আসে। আমরা যদি আর ওজনের বিষয়টা বলছিলেন যে ওজনের বাড়তি ওজন আপনি কি বাড়তি ওজন হলে ওজনটা কোথায় হচ্ছে? বাড়তি ওজন যার, তার লিভার সাইজ বড় থাকে। লিভার সাইজ যদি বড় হয় তাহলে পেটের থেকে জায়গা নিয়ে নিচ্ছে এক্সট্রা। এক্সট্রা জায়গা নিলে স্টমাকের জন্য জায়গা কম থাকছে। আমার যখন খাবার গেছে অল্প খাবারেই ও চাপ অনুভব করছে, চাপ অনুভব করছে, ওই চাপের থেকে উপরের দিকে ঠেলে দিচ্ছে খাবারটা, ঠেলে দিচ্ছে, যে কারণে সমস্যাটা। আর আপনি প্রেগন্যান্সির কথা তো বললেনই, একই রকম একই ধরনের সমস্যা। ওখানে যদি জি এডিটর যদি ওখানে দেখাইতে পারেন যে ছবিতে একটা বড় ছবি আছে, এই যে ছবিটা দেখা যাচ্ছে, যে নর্মালি যে ফুডটা আমরা খাচ্ছি, ফুড খাওয়ার পরে ওই ফুডটা চলে যাচ্ছে ইসোফেগাস দিয়ে স্টমাকে যাচ্ছে। স্টমাকে যাওয়ার পরে স্টমাকের ভিতরে অ্যাসিড সেক্রেশন হচ্ছে। অ্যাসিড সেক্রেশনের পরে যদি খাবারটার পরিমাণ বেশি হয়ে থাকে তখন ওর ভিতরে জায়গা কম হচ্ছে, ওই অ্যাসিডটা উপর দিকে উঠে আসছে যখন, ওটাই ব্লটিং ফিল করছে। ও বলছে যে আমাকে আমার টেস্ট লাগছে কেমন যেন টক টক টেস্ট লাগছে, এটা রিগার্জিটেট হচ্ছে। মানে মানে আপনি যেটা বলতে চান যে প্রধান উপসর্গ এটাই যে গলা জ্বলবে বা এবং সেই গলার মধ্যে যে জিনিসটা উঠে আসবে সেটার টেস্টটা অনেকটা টক টক। অনেকে আবার বলবে যে টক ঢেকুর ওঠে, মুখে ব্যাড টেস্ট, হ্যাঁ মুখের টেস্ট নষ্ট হয়ে গেছে। এক, দুই নম্বর কি বলবে, ওটা অ্যাসিডের জন্য। অ্যাসিডের জন্য। আচ্ছা আচ্ছা। অনেকের দাঁত ক্ষয় হয়ে যায় এই অ্যাসিড মানে ক্রমাগতভাবে রেগুলার আসা করার জন্য। এবং এই পেশেন্টগুলোর আমরা কি করছি, আমরা নরমালি খেয়ে ঘুমাই যাই। খেয়ে ঘুমাই যাওয়ার পরে যেটা হচ্ছে, ওর যখন অ্যাসিড আসছে, আসার পরে ও চাপ দিচ্ছে। চাপ দিলে হয়তো প্রচন্ড রকম না, হালকা চাপ দিচ্ছে, আমরা বুঝতে পারছি আমরা ঘুমাই যাচ্ছি। আমরা যে বিছনায় শুয়ে আছি সমান্তরাল অবস্থায়, তো ওর খুব ইজি উপরে উঠে আসে যখন উপরে ইসোফেগাসে উপরে আসছে, যেখান থেকে খাদ্যনালীর এবং শ্বাসনালীর যে জায়গাটা আছে ও ক্রস করে আস্তে আস্তে লাংসে যায়। লাংসে গেলে এই পেশেন্টগুলো অনেকে আসে বলে যে দীর্ঘদিন ধরে কাশি, একই সাথে আপনি আমাকে অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, অ্যান্টিবায়োটিকে সারছে না, কিন্তু সব সময় আমার কাশি হয়ে গেছে। ওর ইনফেকশন নাই, লাংসে কোনো সমস্যা নাই, কিন্তু কাশি রয়ে গেছে। কারণটা কি, ওই খাবারটা লাংসে চলে গেছে। লাংসে চলে গেলেই ও সারাদিন কাশতে থাকে। রাত্রে তো কাশি আসেই, দিনের বেলাও কাশে। মানে এই অ্যাসিডটা উপরে ইসোফেগাসে চলে আসছে, সেখান থেকে সেটা ল্যারিংসে চলে যাচ্ছে, সেখান থেকে সেটা ল্যারিংসে যাচ্ছে, যে ল্যারিংসকেও ইনফ্লেম করছে, মানে প্রদাহ করছে, ল্যারিংসে প্রদাহ করছে, যে কারণে তার কাশি হচ্ছে। এবং ও তো শুধু তো ল্যারিংসে না, ল্যারিংসটা তো একটা টিউব, ওখান থেকে নেমে ড্রপ করে লাংসের নিচে চলে যাচ্ছে। নিচে চলে গেলে ওই ইরিটেশন হচ্ছে, ইরিটেশন থেকে কাশি হচ্ছে, এবং ওর অ্যাসিডের সাথে সাথে খাবার আসছে। ওই খাবারটা যখন ওর তো বেরোতে পারছে না, বেরোতে না পারলে ওই খাবারটা একটা পর্যায়ে চেঞ্জ হলে ওর মধ্যে থেকে ব্যাড স্মেল, তখন বলে যে আমি ব্যাড ব্রেথ পাচ্ছি, মুখ থেকে গন্ধ আসবে, মুখ থেকে আমার গন্ধ, শ্বাসের সাথে গন্ধ আসবে, শ্বাসের সাথে গন্ধ, ঢেকুরের সাথে গন্ধ, বলে যে আমি গন্ধ পাচ্ছি। মানে যেটাকে মানুষ বলে টক ঢেকুর, মানে গন্ধ ঢেকুর আসছে। হ্যাঁ, আবার বলে যে আমার মুখ থেকে গন্ধ আসে সব সময়, আসি তখন ঢেকুরের মধ্যে গন্ধ পাই একটা। ওই যে খাবারটা যে ফার্মেন্ট করছে, ফার্মেন্ট করার পরে ওর থেকে ব্যাড স্মেল হচ্ছে। মানে এটাতে এমন না যে এই গন্ধটা অল্প সময়ের জন্য থাকে, যাদের রেগুলার সমস্যা আছে তাদের তো সবসময় গন্ধ থাকে। এরা ডাক্তারের কাছে গেছে, একদিন দুই দিনের জন্য মানুষ খুব বিব্রত বোধ করে যে আমার মুখ দিয়ে গন্ধ আসে। যখন প্রতিদিন গন্ধ আসে তখন ভয় আসে যে আমার মুখ দিয়ে গন্ধ কেন, তাহলে কোথাও কোনো সমস্যা হয়েছে, তখন আমাদের কাছে এসে বলে। আমরা যদি পরের স্লাইডটা, তার মানে সাধারণভাবে যেটা বলি যে অনেক সময় শুনি না যে হজমের সমস্যা হলে গন্ধ আসে মুখ থেকে, আসলে ঘটনাটা এখানে না, হজমের সমস্যাও হইতে পারে। যদি ফুডটা, যেমন আমরা যদি ভাত খাই, রুটি খাই, ও যতটুকু সময় লাগে স্টমাকে দিয়ে নিচে নেমে ডিওডেনাম দিয়ে আমার স্মল ইন্টেস্টাইনে যেতে যতটুকু সময় লাগে, যখন আমরা মিট খাচ্ছি,
কিংবা খুব শক্ত কোনো কিছু খাচ্ছি, তখন কি হচ্ছে, ওর নামতে সময় লাগে। নামতে সময় লাগলে মানে এটা অনেক সময় 3-4 ঘন্টা বা আরো বেশিও লেগে যায়। আরো বেশি লাগে, যদি পরিমাণটা আমরা বেশি খাই ফেলি, আমরা অনেক সময় ডাবল 3 গুণ। আচ্ছা, পরিমাণের কথা যেহেতু বললেন, আমার এটা একটা প্রশ্ন মনে আসছিল যে তার মানে ওভার ইটিং করলেও তো এই সমস্যা হবে। ওভার ইটিং এ তো বিশাল সমস্যা। আমরা তো ভালো খাবার এমনিতেই ধরেন ওভারওয়েট, ওভার ইটিং, ওভারওয়েট, ওভার ইটিং, লেট আমরা খেয়েই ঘুমাই যাচ্ছি। আবার খাবারের ধরনটাও যদি সেরকম হয়, খাবারের স্পাইসি। খুব ইম্পর্টেন্ট কথা, যদি স্পাইসি হয়ে থাকে, যদি কেউ চকলেট খায়, যদি কেউ ফ্যাট জাতীয় খাবার বেশি খায়, আর আমাদের যে খাবার, এই খাবারের মধ্যে তো মশলা ভর্তি, হ্যাঁ। এই খাবারের ভিতরে তেল ভর্তি, এবং আমরা পরিমাণে বেশি খাই। আমাদের ধারণাই নেই যে আমাদের কতটুকু খাবার দরকার। আমি সহ আমার মনে হয় যে আমরা প্রতিটা মানুষই, আমরা যে জায়গা থেকে আসছি সেই জায়গায় খাবার একসময় ছিল এত সহজ না আমেরিকার মতন। আমরা প্রথমেই চিন্তা করি যে খাবারটা আসছে যখন খেয়ে ফেলি, খাবারটা প্লেটে আসে, নষ্ট করব, ফেলে দিব না, ওটা খেয়ে ফেলি, তখনই খাবারটা বেশি হয়ে যাচ্ছে। আর যদি খাবার খুব মজাদার হয় তাহলে তো কথাই নেই, মানে আমরা খুব দ্রুত খাবারগুলি খেয়ে ফেলি আর কি। খুব দ্রুত খাবারগুলো খেয়ে ফেলি, এবং আমাদের তো ওই যে ভাত, তারপরে সাথে অন্যান্য খাবার অনেকগুলো আইটেম থাকে। তো ডক্টর তৌহিদ শিবলি, এখন আমরা যে স্লাইডটা দেখছি, কারণ এবং ঝুঁকির যে ফ্যাক্টরগুলি দেখা যাচ্ছে, এটাকে যদি আপনি একটু সামারাইজ করেন। এখানে বলা হচ্ছে স্থূলতার কথা আমরা বলেছি, ধূমপানের কথা আছে, সবার উপর থেকে আসি, মদ্যপান আছে, সবার উপর থেকে যদি আসি, আমরা বলবো যে প্রেগন্যান্সি, এই যে পেটটা ফুলে আছে, পেটটা ফুলে থাকলে আলটিমেটলি ওর চাপটা কোথায় পড়ছে, স্টমাকে চাপ পড়ছে। স্টমাকে চাপ পড়লে তখন ওই যে উপরে উঠে আসছে। 2 নম্বরে হচ্ছে এই যে কিছুক্ষণ আগে বললাম, ইটিং লার্জ মিল, অনেক খাবার খেয়ে ফেলছি, দাওয়াতে গিয়েছি, অনেক খাবার খেয়ে ফেলছি, খাবার মজা লাগছে, অনেক খাবার খেয়ে ফেলছি, খাবার একটু বেঁচে যাচ্ছে না, ফেলে দিব না, ওটা খেয়ে ফেলছি, সেটাও বেশি খাবার হয়ে যাচ্ছে। তারপরে কি আছে, ধূমপান, মদ্যপান আছে, ইটিং লেট অ্যাট নাইট, আমরা ঘুমানোর আগে আধা ঘন্টা আগে, 1 ঘন্টা আগে খেয়ে ফেললাম। তাহলে আমরা নর্মালি কতক্ষণ আগে খাবো, ঘুমানোর অ্যাটলিস্ট 3 ঘন্টা আগে জি, খাবারটা যাতে নিচে নেমে যায়। এরপরে আমরা আসবো কোথায়, এরপরে আমরা আসবো এই যে ওবেসিটি, আমরা স্থূলতা নিয়ে কথা বলছি। আর একটা আছে স্মোকিং, স্মোকিং, অ্যালকোহল, স্মোকিং আছে, ইটিং ফ্যাটি অর ফ্রাইড ফুড, আমরা যদি তৈলাক্ত খাবার এবং ভাজা পোড়া খাই, সেখান থেকে হচ্ছে। তারপরে আমরা কি আসছি, এরপর আমরা আসবো যে ব্যথানাশক ওষুধের কথা আছে, আমরা আসছি, তার আগে আছে কি, আমরা যদি স্টমাক থেকে খাবারটা নামতে সময় নেয়, সেটা বলে ডিলেড গ্যাস্ট্রিক এমটিং, স্টমাকটা খালি করতে সময় নিচ্ছে, নিচে নামতে সময় নিচ্ছে। কোনো কোনো ফুড নিচে নামতে সময় নেয়, তার মধ্যে আমরা বলছি প্রোটিন, বিভিন্ন রকমের মাংস, মাছ, এগুলো নামতে সময় নেয়, তখন এই সমস্যা আসছে। এরপর কি আসছে, আরো কিছু ডিজিজ আসছে, ওই স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেলে ওটাকে বলে হায়াটাল হার্নিয়া। তারপরে কি আছে, যে অ্যাসপিরিন, খালি পেটে অ্যাসপিরিন খেলো, সেটাও সমস্যা করছে। আরো কি আসছে, আমরা যদি অ্যালকোহল খাই, অ্যালকোহলেও ওই যে যে স্পিংটারটা বলছি, স্পিংটারটাকে ইরিটেট করে, অ্যাসিড সিক্রেশন বেশি হয়, তখন খাবারটা উঠে আসছে। ইভেন আমাদের রেগুলার প্রতিদিন খাচ্ছি কফি, কফিতেও আমাদের সমস্যা করে, কফি ওই ইরিটেট করে, ওখানে ইরিটেট করলে এই জিনিসগুলো হচ্ছে। ডক্টর তৌহিদ শিবলি, আমি একটু ইন্টারাপ্ট করি। এই যে আপনি বললেন যে স্ফিংটারটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সেটা যে কারণে, মানে সেটা লুজ হয়ে যাচ্ছে, যে কারণে খাবারটা উপরে উঠে আসছে, তো এই সমস্যাটা কি মানে যাদের এরকম হতে থাকে, কোনো একটা সময় কি এটা কি মানে স্থায়ী রূপ নেয়, যে এটা যে লুজ হয়ে গেল, লুজ আর কি ঠিক হবে না? এটা ঠিক হবে যদি আমরা ওটার সাবধানতা অবলম্বন করি। আমরা যদি যে কারণগুলোতে যে কোনো সময় এটাকে পরিবর্তন করা সম্ভব, আচ্ছা, যে কোনো সময় পরিবর্তন করা সম্ভব। আমরা যদি স্থূলতা কমাই, ওজনটা কমাই দিই, আমরা যদি 3 ঘন্টা আগে খাই ঘুমানোর, ইভেন রাত্রে ঘুমানোর সময় যাদেরই এই যে অ্যাসিডিটির সমস্যা রয়ে গেছে, আমরা বলছি মেডিকেল টার্ম গার্ডের সমস্যা আছে, ওনারা যদি বালিশটা একটু উঁচা করে ঘুমান, আচ্ছা, ওনারা যদি তৈলাক্ত খাবার না খান, ওনারা যদি ঘুমানোর আগে চকলেট না খান, ঘুমানোর আগে ওনারা কফি না খান, খাবারের পরিমাণটা যদি একটু কম থাকে, তাহলে এগুলো সম্ভব। এখন একটা লেডি যখন প্রেগনেন্ট,
আমরা তো প্রেগনেন্সি তো দূর করতে পারবো না আনটিল বেবি ডেলিভারি। তো আমাদের কি করতে হবে, অল্প পরিমাণে খাবার বারে বারে খেতে হবে এবং ঘুমানোর অ্যাটলিস্ট 3 ঘন্টা আগে লাস্ট ফুড। আমার মনে হয় যে রাতের খাবারটা নিয়ে আসলে সমস্যা আমাদের কমিউনিটিতে। রাতের খাবার তো অনেক বড় সমস্যা। মানে সমস্যা মানে হচ্ছে যে পরিমাণ একটা, আরেকটা হচ্ছে যে আমরা খুব দেরিতে খাই। আমরা জাতিগতভাবে আমরা মনে করি যে ঘুমানোর মানে আগে এখানে খেলে যেমন আমরা ঘুমিয়ে যাই। 7টায় খায়, 8টায় খায় বা 9টায় ঘুমায় যায়, তা আমার মনে হয় যে আমরা তো সেটা করি না মনে হয়। এটা হচ্ছে যে আমরা আমি খুব ছোট থাকতে দেখছি, আমি যখন গ্রামে গিয়েছি তখন অন্ধকারের আগেই রাত্রের লাস্ট খাবারটা হয়ে গেছে। আর যখন আমরা শহরে আসি সন্ধ্যার সময় আমরা কেউই খাই নাই, না, আমরা সবাই খাচ্ছি রাত্রে 9টা 10টা বাসায় ফিরি 11টা। তো 10টায়। হ্যাঁ, বাসায় ফিরছি 10টায়। আমার অনেক পেশেন্ট আছে বলে যে রাত্রে 2টায় খাইছি, 2:30টার সময় ঘুমাই গেছি। কিংবা অনেকেই কাজ করছে, অনেক পেশেন্ট আছে গাড়ি চালাচ্ছেন, ওনারা বাসায় আসছেন গাড়ি চালায় ক্লান্ত, বাসায় এসে খাবারটা তৈরি হয়েছে, খাবারটা ওনাদের রান্না করতে হচ্ছে, অনেকে কয়েকজন মিলে একসাথে আছে, খাবারটা রান্না করতে হচ্ছে ওনাদের, রান্না করার পরে ওনারা টায়ার্ড, সারাদিনের পরে ভাত খাবে, একটু একটু গরুর মাংস, একটু ঝোল, এই যে খাবারটা পেট ভরে খাওয়াটা হলো, খাবারের পরে ওনার বিছানায় চলে যাচ্ছেন। এই অ্যাসিডটা সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। তখন তো সেক্ষেত্রে কি করা, মানে কাজ তো করতে হবে, কাজ করতে হবে, সব করতে সবই হবে। করতে হবে। আমি ওনাদের বলি যারা বাসায় দেরি করে আসছেন ওনারা খাবারটা নিয়ে যেতে, আচ্ছা, কাজের ওখানে ওনারা খাবারটা নিয়ে যাবেন এবং খাবারটার মধ্যে যেন তেল কম থাকে, খাবারটার মধ্যে যেন মশলা কম থাকে, খাবারের পরিমাণটা যেন কম থাকে। বাসায় খেলেও যাতে পরিমাণটা কম থাকে। আর যেটা বললেন যে বালিশটা একটু উঁচু করে দিয়ে বালিশটা শোয়া, উঁচা, খাবারের পরিমাণটা কম। এবং আমি যদি 11টায় ঘুমাইতে চাই, আমার 8টার মধ্যে খেয়ে ফেলতে হবে, 8 o'clock। এটা কিন্তু খুব কঠিন, অভ্যাস না হওয়া পর্যন্ত। প্রথম দিকে মনে হবে যে এই তো ঘুমানোর আগে পেট খালি হলে আমি ঘুমাবো কিভাবে, ক্ষুধা লাগবে। কিন্তু আস্তে আস্তে অভ্যাস হয়ে যায়। ধীরে 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 যখন যার অ্যাসিডের সমস্যা আছে, যখন দেখবে যে আমার তো আর বুক জ্বালাপড়া করে না, এই সিস্টেমে তো আমি খুব আরাম বোধ করছি, আমার ওজনও কমে যাচ্ছে। এবং এই এই দেরি করে যদি আর্লি খাওয়া হয় এবং 3 ঘন্টা পরে ঘুমানো হয়, বা আমাদের অধিকাংশ পেশেন্টের ডায়াবেটিস আছে, ডায়াবেটিসেরও বিশাল উপকার হয়, অনেক উপকার হয়। এবং ওনারা যখন এই উপকারিতা পেয়ে যান তখন মনে হয় যে ইয়েস, আমি 3 ঘন্টা আগেই খেয়ে ফেলবো, আমি খেয়েই ঘুমাইতে যাব না। তো এক্ষেত্রে কি মানে আমরা যেটা মানে আগে জানতাম যে রাতে খাবার পর একটু হাঁটাহাঁটি করা, সেটা কি ভালো? অনেক সময় বলা হতো যে একটু পায়চারি করা বা খাবারের ইমিডিয়েট পর পর হাঁটা চলাফেরা করাটা মেডিকেলি যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু অতটা সাইন্টিফিক না। কারণ আমার সব রক্ত চলে যাচ্ছে স্টমাকে, একটা মানুষ যদি একটু ডিজি ফিল করতে পারে, ডিজি ফিল করতে পারে, একটু বয়স্ক মানুষ হলে মাথা ঘুরে পড়ে যেতে পারে। তো আমি মনে করি তো রেস্ট নিয়ে বাইরে হাঁটাহাঁটি না করে ঘরের মধ্যে একটু একটু রেস্ট নিলো কিছুক্ষণ নিয়ে তারপরে যদি হাঁটলো, আধা ঘন্টা পরে যদি ওনারা হাঁটেন, দ্যাট ইজ মানে ঘরের মধ্যেই, রাতে বেলা আর বাইরে যাওয়া না, দরকার বাইরেও যদি ওনারা কেউ যেতে চান, অনেকেই বাইরে, তাতে তো নিশ্চয়ই রিফ্লাক্সের উপকার হবে, যে অনেক রিফ্লাক্সের উপকার, মানে যে সমস্যাটা নট অনলি রিফ্লাক্স, হোল সিস্টেম স্থূলতা কমে যাবে। আচ্ছা আচ্ছা, তো এটা তো গেল। মানে এখন যদি আমরা জটিলতাটা যদি দেখি পরের স্লাইডে, যে কি কি ধরনের জটিলতা হতে পারে, এটা এখন যদি জটিলতা মানে আমরা টাইমলি বলি যদি যে ট্রিটমেন্ট করা না হয়। প্রথমে যে ইসোফেগাসের কথা বলছি, সেই ইসোফেগাসটা প্রদাহ হইতে পারে, এটাকে বলে ইসোফেজাইটিস। মেডিকেল টার্মে ইসোফেজাইটিস আমরা বলতে পারি যে প্রদাহ। ইসোফেগাস যে লাইনিং আছে, লাইনিংটা যদি এই অ্যাসিড গিয়ে গিয়ে ইরিটেট করতে থাকে, ওটাকে আমরা বলছি প্রদাহ। তারপর কি আসছে যে আমাদের যদি মানে এই প্রদাহ হলে তো ব্যথা হবে, ব্যথা হয় গলায়, বার্ন করে, আচ্ছা আচ্ছা, সবসময় জ্বালাপোড়া করে, সবসময় অস্বস্তি, কখনোই ভাল লাগে না। আর একটু খাবার খেলেই, সকালে নাস্তা করলে, দুপুরে খাবার খেলে যাই, হ্যাঁ মানে আবার মনে হয় অনেকে এমনও বলে যে সবসময় কি যেন গলায় আটকে আছে, গলায় কাটা কাটা লাগছে। এটা সব থেকে বড় সমস্যা হয়ে যায় যখন বেশি সমস্যা হয় রাত 2টা-3টার সময়। তখন মনে হয় যে আমার কি হার্ট অ্যাটাক করলো নাকি, কারণ ওই জায়গাটাই হার্ট রয়ে গেছে, মানে একটু পাশেই হার্ট রয়ে গেছে। ওখানে যখন জ্বালাপোড়া করে অনেকে ভয় পেয়ে যায়, ভয় পেয়ে গিয়ে মানে ওটা তো আসলে মিডল অফ দ্য চেস্টই হয়। ওরা 911 কল করছে, কল করে হাসপাতালে চলে যাচ্ছে অনেকে। এটা পেশেন্টের জন্য তো বোঝা খুব কঠিন, এটা হার্ট অ্যাটাক না এটা অ্যাসিড রিফ্লাক্স।
কঠিন এটা। সেটা ইংরেজিতে তো যেন হার্ট বার্ন বলা হচ্ছে এটাকে, না? হার্ট বার্ন বলা হচ্ছে, কারণ ওই জায়গাটাই বার্নটা হচ্ছে। আর একটা কি হচ্ছে, আমাদের ওখানে যে স্পিংটারটা বলছি, ওই স্পিংটারটা অনেক সময় ওই যে ইরিটেশনে ওই স্পিংটারটা ঠিক মতো টাইট হতে পারে না। আর একটা যেটা হয়, ইসোফেগাসের ওই লাইনিংটা ক্ষতি করাতে ওইটা যেটা হয় যে স্ট্রাকচার হয়ে যায়, মানে শক্ত হয়ে একটু সংকুচিত হয়ে থাকে। সংকুচিত হয়ে যায় স্ট্রাকচারের মতো। মানে সংকুচিত হয়ে থাকলে তো মানে যে স্থায়ী একটা পরিবর্তন, তখন তো মুভ করতে পারার কথা না। হ্যাঁ, ওটা মুভ করতে পারার কথা না, তার জন্য মানে আগের যে মানে যদি খুব স্বাভাবিকভাবে যে ইলাস্টিসিটিটা কি লস হয়, ইলাস্টিসিটি লস হয়, মানে স্থিতিস্থাপকতা যেটা বলি বাংলায়। ইয়েস, ওইটাই হয়। আর একটা কি হতে পারে, একটা খারাপ জিনিস হতে পারে, ব্যারেস ইসোফেগাস বলে, ওইটা হলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে। মানে এই রেগুলার এই যে অ্যাসিডের যে ইরিটেশন বারবার, তখন আমাদের দরকার পড়ে এন্ডোস্কোপি, এবং ওই পিরিয়ডিক্যালি সার্টেন সময় পর পর আমরা এন্ডোস্কোপি করে দেখতে চাই যে কোনো পরিবর্তন হয়েছে কিনা। আচ্ছা আচ্ছা। আর একটা কি বলছি আমরা, যে শ্বাসকষ্ট, ফুসফুসের সমস্যা বলছি, যে খাবার গেলে যে সমস্যাটা করছে, সেটা একটা আছে। জি। তো একটা জিনিস আমার মনে হলো যে আপনি শুরুতে একবার বলছিলেন একটা অনেক সময় অনেক রকম ব্যাকটেরিয়া স্টমাকে বাসা বাঁধে। তো আমরা যেটা জানি যে একটা ব্যাকটেরিয়া আছে হেলিকোব্যাক্টার পাইলোরি, হ্যাঁ, যেটা আমরা জানি যে স্টমাকে এইচ পাইলোরি। তো এইচ পাইলোরি যদি থাকে তাদের জন্য কি এই সমস্যা বেশি হয়? এইচ পাইলোরি হলে এইচ পাইলোরিকে কিল না করা পর্যন্ত ও সমস্যা দিতেই থাকবে। আমরা যে কাজটা করি, আমাদের ওই এন্ডোস্কোপি করতে হয় না, আমাদের ব্রেথ টেস্ট বলে। ব্রেথ টেস্ট মানে এখন নন ইনভেসিভ কোনো, মানে এটা কি আপনারা অফিসে করতে পারেন না কোনো? আমরা অফিসে প্রতিদিন করছি, আজকেও হয়েছে। ব্রেথ টেস্টটা আমরা কি করছি, একটা কন্টেনার আছে, ওখানে ফু দেওয়া হচ্ছে। আচ্ছা। ফু দেওয়ার পরে একটা লিকুইড আছে, একটা 15 মিনিট পরে ওই লিকুইডটা খাওয়াই দেওয়া হচ্ছে, খাওয়াই দেওয়ার 15 মিনিট পরে আবার ফু দেওয়া হচ্ছে। সেই ব্যাগটা আমরা ল্যাবে পাঠিয়ে দিচ্ছি। কারো যদি এইচ পাইলোরি থাকে, পজিটিভ আসে, তখন তার ট্রিটমেন্ট রয়ে গেছে, আমরা ট্রিটমেন্টটা দিয়ে দিই, এবং মানে এই ব্যাকটেরিয়াটা মানে পুরোপুরি নির্মূল করা সম্ভব। পুরোপুরি নির্মূল করা সম্ভব। অনেক সময় একবারে নির্মূল হয় না, আমরা 1 বছর পর আবার টেস্ট করি। এই ব্যাকটেরিয়া কিভাবে আসে? পানি বা দূষিত খাবার বা দূষিত পানি থেকে শরীরে ঢুকছে? যেভাবে অন্যান্য ব্যাকটেরিয়া শরীরে ঢুকছে, একইভাবে এই ব্যাকটেরিয়া শরীরে ঢুকছে। তো তার মানে কিল করার পরে তো আমাকে সচেতন থাকতে হবে। কিল করার পরে আমরা আবার টেস্ট করি সার্টেন টাইম পরে, যে আবার ফিরে আসছে নাকি। তার মানে হেলথি লাইফস্টাইল, পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলি খুব গুরুত্বপূর্ণ সবসময়। শরীরের প্রত্যেকটা জিনিসের জন্য আমাদের এটা প্রয়োজন। তো এ তো গেল জটিলতার বিষয়গুলো আপনি বললেন, এই ধরনের জটিলতাগুলি হতে পারে, এবং এই জটিলতাগুলি একবার আসলে হয়ে গেলে জটিলতা তো জটিলতাই। সেই মানে জটিলতার যে সমস্যা, সেটা তো দীর্ঘদিন বহন করতে হয়, চিকিৎসা করলেও হয়তো। এরপরে যদি আমরা বলেন যে আপনি বলছিলেন যে ব্রেথ টেস্টের কথা বললেন, তো ডায়াগনোসিসের জন্য আর কি কি আছে? এন্ডোস্কোপির কথা জানি আমরা এন্ডোস্কোপি করতে পারি, আমরা ব্রেথ টেস্ট করতে পারি। আর এন্ডোস্কোপি নিয়ে একটু ইন্টারাপ্ট করি, কারণ আমার দর্শকরা অনেকে হয়তো জানে এন্ডোস্কোপি কিন্তু অনেকে ভয় পান। সেজন্যই এই টেস্টটা হয়েছে। দর্শক শুধু না, এইটা গোটা আমেরিকাতেই সবাই ভয় পায়, গোটা দুনিয়ার সবাই ভয় পায়। এই জন্যই এই যে একটা ফু দেওয়া টেস্টটা আসছে, যে আর কোনো ভয়ের কিছু নাই। এন্ডোস্কোপিতে ভয় পাওয়াটা স্বাভাবিক, যে একটা টিউব ঢুকাই দিবে, না জানি কি হয়। হ্যাঁ, সেটাই। সেই জন্যই এই ব্রেথ টেস্টটা আসছে। আসলে কি খুব বেশি আনপ্লিজেন্ট, মানে অনেক কষ্টকর? এন্ডোস্কোপিতে আপনি করেছেন, নিজের ক্ষেত্রে হয়েছে আপনার কখনো? না, আমার নিজের ক্ষেত্রে কখনো হয়নি। কাজে আমরা তো সেটা বুঝবো না। পেশেন্টের যেটা সবসময় দেখি, সবসময় বলে, এবং আমাদের জিআই ডক্টর বলছে ইটস এ ভেরি সিম্পল থিংস, ওনারা জানতেও পারে না যে কখনো এই গেছে। না, সেটাই। যেমন কোলোনোস্কোপি নিয়ে অনেকের ভয় আছে, কিন্তু কোলোনোস্কোপিতে তো আসলে মানে টেরই পায় না, যে পেশেন্ট তো টের পাবে না, খুব শর্ট টাইমের জন্য পেশেন্ট তখন স্লিপে থাকে। শর্ট টাইমের জন্য পেশেন্ট স্লিপে থাকে, পেশেন্ট জানতেও পারে না। কিন্তু এই আপার জিআইটিতে যে এন্ডোস্কোপি, এটাতে একই জিনিস। আচ্ছা, তার মানে এটা একটা বড় বিষয় আসলে। অতটা ভয় পাওয়ার কিছু নাই। না, ভয় পাওয়ার কিছুই নেই। ভয় পাওয়ার না, ভয়টা হচ্ছে যে আমি ব্যথা পাবো কিনা, সেটাই তো ভয়। যে কোনো বডিতে যে কোনো প্রসিজিওর হলে সবাই ভয় পায়। হ্যাঁ, যে কোনো প্রসিজিওরেই ভয় পায়। একটা ইনজেকশন দিতে গেলেও তো পেশেন্ট ভয় পায়। আর কি কি পরীক্ষা আছে?
আর একটা করতে পারি যে 24 আওয়ার্স পিএইচ মনিটরিং করতে পারি, সেটা একটা টেস্ট আছে 24 আওয়ার পিএইচ মনিটরিং। আর আরেকটা আছে যে ম্যানোমেট্রি, যে যে আমরা স্প্রিংটারটা কথা বলছি, স্প্রিংটারের প্রেসারটা যদি কমে গিয়ে থাকে, সব ঠিক আছে, খাদ্যাভ্যাস পরিবর্তন করছি, আমার ওজন চেঞ্জ করছি, আমি যে সমস্ত খাবারে সমস্যা করে সেটাও খাচ্ছি না, আমি 3 ঘন্টা আগে খেয়ে নিয়েছি, তারপরেও সমস্যা রয়ে গেছে, তখন আসবে কি, আমরা ওই স্প্রিংটারটা প্রেসার চেক করব, সেটা কি কি বলে, ম্যানোমেট্রি বলে। তো এই ম্যানোমেট্রি কি, মানে এটা 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 কি ধরনের টেস্ট? এটা কি বাইরে থেকে করছে না কোনো ইনস্ট্রুমেন্ট ভিতরে ঢুকে? এটা ইনস্ট্রুমেন্ট ভিতরে দেখে, এটার জন্য স্পেশাল ল্যাব রয়ে গেছে। এটা আমরা নিজেরা করি না, আমরা জিআই কে পাঠিয়ে দিই, জিআই গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, তখন ওনারা ল্যাবে পাঠিয়ে দিচ্ছেন, ল্যাবের টেকনিশিয়ান এই কাজটা করে দিচ্ছেন। আচ্ছা আচ্ছা। এরপরে আর পিএইচটা কি, এটাও তো মানে কি, এটা মানে স্টমাক থেকে কন্টেন্ট নিয়ে করে? স্টমাক থেকে কন্টেন্ট নিয়ে করছে, ওটা ওই সিস্টেমটা একই রকমই, ওটাও ল্যাবে পাঠিয়ে দেওয়া হচ্ছে, ল্যাবের থেকেই করছে এটা। আচ্ছা আচ্ছা। তো এই সব পরীক্ষা তো লাগে না, বেশিরভাগ ক্ষেত্রে তো আপনি যেটা বলেন যে ব্রেড টেস্ট, এন্ডোস্কোপি। মোস্ট অফ দ্য পেশেন্টের এক হচ্ছে এন্ডোস্কোপি করা হচ্ছে, এন্ডোস্কোপিটাও ইদানিং বেশি দরকার পড়ছে না, আমরা ব্রেথ টেস্ট করেই করছি। আর যদি খুব খুব ক্রনিক সমস্যা, বিশাল সমস্যা, আমরা জিআই স্পেশালিস্টের কাছে পাঠিয়ে দিচ্ছি, ওনারা তখন এন্ডোস্কোপি করে দিচ্ছেন। এন্ডোস্কোপি করে ওনারা যদি পরিবর্তন দেখতে পাচ্ছেন, ওনারা সেই মোতাবেক চিকিৎসা দিয়ে দিচ্ছেন। আচ্ছা, এবার যদি আমরা একটু চিকিৎসার দিকে যাই ডক্টর তৌহিদ শিবলি, যে আপনি খুব সুন্দরভাবে বিষয়গুলি বলছিলেন, যে চিকিৎসার কথা আপনি শুরু থেকেই কিছু কথা বলছিলেন, কিছু যেগুলো আমরা যদি কারণের দিকে দেখি, আপনি বলছিলেন যে ওভারওয়েট একটা সমস্যা, তারপর লাইফস্টাইলে আমরা কি কখন খাচ্ছি না খাচ্ছি, কি পরিমাণ খাচ্ছি, কি ধরনের খাবার খাচ্ছি, সেগুলোর সমস্যা। কিন্তু চিকিৎসায় কি ওই বিষয়গুলি যদি আমরা ওই পরিবর্তনগুলি আনি, খাবার দাবারের পরিবর্তন, খাবারের আইটেমের পরিবর্তন, পরিমাণের পরিবর্তন, বা কখন খাচ্ছি সেগুলি পরিবর্তন, এই কথাগুলো দেখেন আমার স্লাইডের মধ্যে রেখে দিয়েছি, এগুলিতে মানে এগুলিতে নিশ্চয়ই গুরুত্ব আছে, অনেক বেশি গুরুত্ব আছে। তাহলে মানে আপনি ইভেন শোয়ার কথাও বলছেন, যে বালিশটা একটু দিয়ে শোয়া, বালিশটা দিয়ে শোয়া। তো সেক্ষেত্রে আপনি এটাকে এই লাইফস্টাইল পরিবর্তন সবকিছুকে যদি একটু সামারাইজ করেন, যে কি দিয়ে, মানে কোনটা, কি কি জিনিসগুলো করলে কিভাবে উপকার হয়? প্রথমে যেটা করব, আমরা এক্সারসাইজে যাব, আচ্ছা, আমরা ওজন কমাবো, আচ্ছা, তারপরে কি করব, খাবারের পরিমাণটা কমাই দিব, তারপর খাবারটা যেটা খাচ্ছি ওটা যাতে ফ্যাটি ফুড না হয়, ওটা যাতে স্পাইসি ফুড না হয়। ইভেন আমরা আমাদের খুব শখের জিনিস হচ্ছে যে আমরা লেবু দিয়ে খাই, লেবু কিন্তু অ্যাসিডের সমস্যা করছে। আবার অনেকে পেইনের জন্য একটা ওষুধ খাচ্ছেন, হ্যাঁ, যেমন অ্যাসপিরিন আছে, মোট্রিন আছে, বিভিন্ন নামে আছে, মোট্রিন আছে, ন্যাপ্রক্সেন আছে, এনএসএআইডি বলে। এই খাবারগুলো, এই ওষুধগুলো যারা খাচ্ছেন, কিছু একটা না খেয়ে ডাইরেক্ট খাচ্ছেন, তখন অ্যাসিডের সমস্যা দিচ্ছে। তারপর কি হচ্ছে, যে আমরা ঘুমানোর ঠিক আগে আগে খেয়ে নিচ্ছি, আমরা ঘুমানোর 3 ঘন্টা আগে যদি খাই, আমাদের খাবারের পরিমাণটা যদি কমাই দিই, তারপর কি করতে পারি, আমরা যে তেল জাতীয় খাবার খেলাম না, আমরা রাতে অ্যালকোহল খেলাম না, আমরা ধূমপান করলাম না, অনেক সময় বিছানার সাইডে যেদিকে মাথা থাকে সেই দিকটা আমরা একটু উঁচা করে দিতে পারি, আমরা নিচে কিছু একটা দিয়ে একটু ওই দিকটা উঁচা করে দিলাম, পায়ের দিকটা নিচু থাকলো, মাথার দিকটা উঁচা থাকলো, এবং বালিশটাও আমরা একটু উঁচা করে নিলাম, তাহলে আমাদের মাথাটা থাকলো উপর দিকে, পাটা থাকলো নিচের দিকে, অ্যাসিডটা উপরে উঠতে অসুবিধা হচ্ছে। এরপরে আমরা কি করছি, এইগুলো সব কিছু যদি মানার পরে আমাদের ইমিডিয়েট সমাধান কি দরকার, অ্যান্টাসিড খেতে পারি। আর বহুল প্রচলিত যেটা পেশেন্টকে বললেই বলে দিচ্ছে, ওমিপ্রাজল দেন। ওমিপ্রাজল খুব ভালো একটা ওষুধ, ওমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, এই ক্যাটাগরির যে ওষুধগুলো আছে, সেই ওষুধগুলো খেয়ে আমরা এর সমাধান করতে পারি। তো এটা গেল তো ওষুধের চিকিৎসা, এতে তো সেরে যায়, কিন্তু এই সমস্যার জন্য কি কখনো সার্জারি লাগে? আমরা যদি পরবর্তী স্লাইডটা দেখছি, আমরা এই জন্য আমরা কতগুলো সার্জারি আমরা করি। নিসেন ফান্ডোপ্লিকেশন আছে, LINX ডিভাইস, এন্ডোস্কোপিক থেরাপি, এগুলো, এই জিনিসগুলো আমরা মনে হয় একটু আলোচনা না করলেও হয়। এগুলো যখন সার্জিক্যাল প্রসিডিউরে চলে যাচ্ছে, তখন সার্জন, বেশিরভাগ ক্ষেত্রে আমার তো মনে হয় না খুব একটা সার্জারি লাগে, এই ক্ষেত্রে খুব কম।
বাট লাগে লাগে অনেক ক্ষেত্রে লাগতে পারে। আচ্ছা আচ্ছা। তো এক্ষেত্রে তো মানে চিকিৎসা তো আমরা করছি না, তো চিকিৎসা করে একটা লোক ভালোর দিকে যাচ্ছে বা মোটামুটি ভালোই চলছে, কিন্তু এই যে ভালো অবস্থাটাকে মেনটেন করার জন্য আপনি যেগুলো বললেন একটু আগে যে লাইফস্টাইল চেঞ্জ, সেটা তো করতে হবে। এর বাইরে আর কোনো যত্ন লাগে কিনা রিকভারি করার জন্য? দেখেন যে লাস্ট স্লাইডে যেটা আছে, দীর্ঘমেয়াদী যত্ন। রিকভারি ও দীর্ঘমেয়াদী যত্ন, জি। নিয়মিত লাইফস্টাইল পরিবর্তন মানা করা বলি নাই, কিন্তু এখন যেটা আগে আমরা করছি Continue. সেটাকে আমরা কন্টিনিউ করছি, ওটা আমরা ধারাবাহিকভাবে যেতে চলে হবে। যাচ্ছে। তারপরে দীর্ঘমেয়াদী কম ডোজে এই যে ওমিপ্রাজল প্যান্টোপ্রাজল খাওয়া দীর্ঘমেয়াদী। তারপর কি হচ্ছে, মাঝে মাঝে যে যদি জটিলতা বেশি থাকে, ব্যারেস হিসেবে কাছ থেকে মাঝে মাঝে আমার জিআই এর কাছে গিয়ে এন্ডোস্কোপি করতে হবে। তারপর কি আছে, তারপরে আমরা যেটা করতে পারি যে আমাদের খাদ্যাভ্যাসই পরিবর্তন করে দিতে পারি। আচ্ছা। আমাদের সময়টাও আমরা রাখতে পারি যে 3 ঘন্টা আগে অ্যাটলিস্ট 3 ঘন্টা আমরা পরিমাণটা কমাই দিব। আমরা বেশি মাছ মাংসটা খাবো না, কারণ স্টমাক থেকে নামতে সময় লাগে। যদি প্রেগনেন্ট মা থাকেন, ওনার জন্য তো জায়গা কম আছে, উনি তো খাবার সব স্বাভাবিক খাবার খাচ্ছেন, তারপরে ওনার সমস্যা হচ্ছে, তাহলে আমরা ওনাদের বলবো কি দিনের বেলায় ছোট ছোট স্মল মিল নিতে, কারণ ওনার তো ফুড দরকার। মিলটা স্মল হতে হবে, অল্প অল্প করে বারে বারে। আচ্ছা আচ্ছা। যে জিনিসটা আমরা ডায়াবেটিসেও হেল্প করছি, বিশাল একটা রোগ যেটা যে আমরা পরিমাণে বেশি খেয়ে ফেলাতে ও ব্লাড সুগার শুট করছে, এবং রাত্রে ঘুমাতে যাচ্ছি ওই স্ট্রেইট নিয়ে গিয়ে লিভারে জমা যাচ্ছে। রাইট? আমরা যদি পরিমাণে অল্প অল্প করে খেতে থাকি, আমাদের অল্প অল্প করে বডি মেটাবলাইজ করলো এবং অল্প অল্প করে আমরা ইউজ করছি, তাতে হঠাৎ করে গিয়ে লিভারে জমাতেও পারছে না, লিভারের সাইজটাও ছোট থাকছে। আর যদি আমরা বলছি যে তেল জাতীয় খাবার যদি না খাই, আমাদের ব্লাডের মধ্যে একটা টেস্ট আমরা করি, সেটা হচ্ছে লিভার ফাংশন টেস্ট দেখি। লিভার ফাংশন টেস্টে অনেক সময় হাই থাকে। আমাদের ম্যাক্সিমাম পেশেন্টই বলে যে না, আমি অ্যালকোহল খাই না, এবং আমাদের দেশে খুব কম মানুষই অ্যালকোহল খান। তাহলে এই লিভারের এনজাইমটা বাড়তে পারে, অ্যালকোহলের জন্য বাড়তে পারে, আর ফ্যাট থেকে বাড়তে পারে। আমরা যদি চর্বিযুক্ত খাবার কম খাই, তাহলে লিভার সাইজটা ছোট থাকছে, লিভারটা নর্মাল অবস্থায় আসছে, স্টমাকের যথেষ্ট জায়গা থাকছে। আর মানে সেটা তো আছেই, তারপরে ধরেন ফ্যাটি লিভার তো একটা বড় সমস্যা, বিশাল বড় সমস্যা ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার থেকে লিভারে আর্টারি টেস্টটা নষ্ট করছে, লিভার নষ্ট করে দিতে পারে, ক্যান্সার হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। কাজেই সেটাও কিন্তু মানে একই সাথে আমরা প্রতিরোধ করলাম। আমরা ওই যে পরিমাণে কম খাওয়া, ব্যায়াম, সবকিছু লাইফস্টাইল চেঞ্জের মধ্যে সব যেগুলো আছে, মানে মানে জিআরডি ট্রিটমেন্ট করতে যে কিন্তু আমি লিভারের রোগটাকে প্রতিরোধ করে দিচ্ছি, আমরা লিভারের রোগ প্রতিরোধ করছি, আমরা হাই ব্লাড প্রেশার প্রতিরোধ, ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করছি, ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করছি। আমাদের আর একটা সমস্যা রয়ে গেছে, সেটা হচ্ছে গাউট। গাউটে প্রোটিন বেশি খেলে গাউট হচ্ছে, গাউটের প্রতিরোধ করছি। আমরা যদি ওজন কমায় ফেলতে পারি, যে মরবিড ওবেসিটিতে না যায়, মরবিড ওবেসিটিতে আমাদের 10 থেকে 15 বছর আয়ু কমে যাচ্ছে। হ্যাঁ, মানে ওবেসিটি তো আসলে বিরাট সমস্যা। ওবেসিটির জন্য তো আপনার ক্যান্সারের ঝুঁকি বাড়বে, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়বে, আপনার হাই প্রেশারের ঝুঁকি বাড়বে, ডায়াবেটিসের ঝুঁকি বাড়বে। মানে এক ওবেসিটি তো অনেক কিছু, এক ওবেসিটি তো সব সর্বনাশ করে দিচ্ছে। বোঝা যাচ্ছে না কিন্তু কিন্তু এটা এই জন্য কেন আমেরিকাতে এত জিম, এত জিম কেন? ওটা এমন তো না যে জিমে গিয়ে খুব আরাম পাচ্ছে সবাই, জিমে গিয়ে অনেক কষ্ট করতে হচ্ছে, দৌড়াতে হচ্ছে, ইনস্ট্রুমেন্ট ইউজ হচ্ছে, প্রতিদিন যেতে হচ্ছে, অনেক কাজ আছে, কাজ বাদ দিয়ে দৌড়াই যেতে হচ্ছে সুস্থ থাকার জন্য। সেটাই। আমরা তো এমন না যে আমরা 60 বছর হয়েছে, 50 বছর হয়েছে, এখন আমি সুস্থ থাকতে চাই। সারা জীবনের প্র্যাকটিস, খাদ্যাভ্যাস, লাইফস্টাইল, আমরা কখন খাবো, কখন বিছনায় ঘুমাইতে যাব, খাবারটা কি হবে, মশলা কম খাবো। আমাদের তো যে কোনো জায়গাতে রেস্টুরেন্টে তো মশলা না দিলে কেউ খাবে না, বাধ্য হয়ে ওরা মশলা দিচ্ছে, এবং ওর মধ্যে যে পরিমাণ ঝাল থাকে, যে পরিমাণ মশলা থাকে, এটা একবার খেলেই তো বুকের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যায়। সেটাই। তারপরে আমরা যদি বন্ধু নিয়ে বসে আমরা তো বিরিয়ানি খাবো, মানে সেটাই, মানে যার অলরেডি সমস্যা আছে তিনি যদি স্পাইসি ফুড খান তা তো কথাই নেই। এখন আপনি যখন ফ্রেন্ড নিয়ে বসবেন, ফ্রেন্ড অন্য স্টেট থেকে আসছে,
নিউ ইয়র্কে তো অনেক ভালো ভালো বাঙালি রেস্টুরেন্ট আছে, অনেক রেস্টুরেন্ট আছে, বাংলাদেশি রেস্টুরেন্ট। বাঙালি রেস্টুরেন্টে যদি ছোট মাছ আর সবজি খাওয়ায়, বলো যে বন্ধু তো আপ্যায়ন করে নাই, তাহলে কি হবে? কাচ্চি বিরিয়ানি হবে। কাচ্চি বিরিয়ানিতে মেইন জিনিস কি থাকছে? এক থাকছে হচ্ছে মিট, আর দ্বিতীয় কি থাকছে? যথেষ্ট পরিমাণে চর্বি, তেল। এই দুটেই সমস্যা করছে। ও রাত্রে আসার পরে আমার বন্ধু হয়তো এটা পছন্দ করে একটু বেশি খেলো। সবাই বন্ধু না, আমরাও পছন্দ করি। আচ্ছা, একটা জিনিস মানে অনেকেই বলেন, মানে এটা জানি না মিসকনসেপশন কিনা, আপনার কাছ থেকে ক্লিয়ার হতে চাই, যে এই যে জিআরডি সমস্যা এটা ইয়াং বয়সে হয় না, অনেকে মনে করে যে এটা বয়স্কদের সমস্যা, আসলে কি তাই? এটা আসলে ওইভাবে ব্র্যাকেটের মধ্যে ফেলানো যায় না। আমার অনেক পেশেন্ট, অনেক ইয়াং, বলছে যে বুক জ্বালাপোড়া করছে। হ্যাঁ, ওইটাকে একটু মেলানো যায় যে বয়সের সাথে সাথে মানুষের স্থূলতা বাড়ে এবং মানুষের পেটে লিভারের সাইজ বেড়ে যায়, হজম ক্ষমতা কমে যাচ্ছে, ওই ফুডটাকে চাপ দিয়ে স্টমাক থেকে নিচে নামাইতে পারছে না, এবং স্ফিংটারের ওখানে প্রতিনিয়ত প্রদাহ করতে করতে ওখানে চাপটা, এক ধরনের দুর্বলতা তৈরি হচ্ছে, দুর্বলতা। আমরা যে বয়সের সাথে সাথে আমরা বলি যে আগের মতো দৌড়াতে পারি না, সেটাই ওই জায়গাতেও সেই সমস্যাটাই দেখা দিচ্ছে বয়সের সাথে সাথে। না, কিন্তু যে কারণগুলো আপনি বললেন, যে ফ্যাক্টরগুলো বললেন, যে কারণে এই সমস্যাটা হয়, সেটা একটা ইয়াং ছেলে বা মেয়ে তারা যদি সেগুলো না মানেন বা সেইগুলোর মধ্যে দিয়ে ঢুকে যান, তাহলে তো তাদেরও হতেই পারে। এখন আমাদের খুব বড় একটা সমস্যা যে আমি যখন এই কথাগুলো বলি, 100 জনের মধ্যে 95 জন এই কথাগুলো শোনে না, বলছে যে ওষুধ দিয়ে দেন, ওগুলো আমি পরে দেখবো। কিন্তু প্রথম যে কাজগুলো, এই কাজগুলো আমরা শুনি না। আমাদের খুব বড় সমস্যা যে আমি জানি না এই অপারগতাটা কেন। এটা আমাদের, আমি যতই আমার নিজস্ব এক্সপিরিয়েন্স, আমি যতই এক্সপ্লেন করছি, ওইদিকে কেউ শুনছে না, বলে মেডিসিন দেন, মেডিসিন দিয়ে ঠিক করে দেন। মেডিসিন সব সমস্যার সমাধান না। হ্যাঁ, সেটাই, মেডিসিন সব সমস্যার সমাধান না, কিন্তু মেডিসিন দিয়েই সমাধান করতে যাচ্ছে। তো আমার মনে হয় যে এইভাবেই আমরা যদি সচেতনতা বাড়াতে থাকি, আজকের টিবিএন 24 এর আপনি শেষ ভাগে মানে আমার মনে হয় যে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে ফেলুন, কারণ আমাদের সময় শেষ। আমি দর্শকদের বলতে চাই যে আপনারা ধৈর্য ধরে যে আলোচনা শুনছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ যে আপনারা খুব মনোযোগ দিয়ে শুনছেন, এবং আপনারা এই আলোচনা যদি আপনাদের প্রতিদিন অভ্যাসগুলোর মধ্যে নিয়ে আসতে পারেন, যে খাবার কম করে খাবেন, ঘুমানোর 3 ঘন্টা আগে খাবেন, ওজন কমাই ফেলতে পারেন, চর্বিযুক্ত খাবার খাবেন না, তারপর আপনার মিটও পরিমাণে কমাই দিবেন, বিছনাটা একটু উঁচা করে দেন যাদের সমস্যা রয়ে গেছে, বালিশও একটু উঁচা করে দেন, আর যদি আপনারা যদি যে ওমেপ্রাজল, প্যান্টোপ্রাজল এগুলো হাতের কাছে রাখেন, এগুলো খেতে থাকেন, তাহলে মনে হয় অনেক উপকার হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। ডক্টর সজল আশফাক, আপনাকে ধন্যবাদ, এবং আমাদের রফিক ভাই আছেন, ও সবসময় যথেষ্ট পরিশ্রম করেন, ওনাকে অনেক ধন্যবাদ। টিবিএন এর যারা টেলিভিশনটা রান করছেন, ওনাদেরকে যে ধন্যবাদ যে ওনারা আমাদেরকে আলোচনা করার সুযোগ করে দিয়েছেন। দেশে যারা কলাকুশলী আছেন, ওনাদের সবাইকে ধন্যবাদ। আর বিশেষভাবে ধন্যবাদ ডক্টর সজল আশফাককে, আজকে অনেক কষ্ট করে আপনি আসছেন। অনেক ধন্যবাদ আপনাকে যে আমার সাথে আপনি যোগ দিয়েছেন। এটা হলো আমার মনে হয় যে সবচেয়ে বড় ধন্যবাদটা আপনার প্রাপ্য, না হলে আমরা এই কথাগুলো শুনতে পারতাম। এবং আপনি এই কথা বলার পর আসলে তেমন কথা থাকে না। দর্শক, আপনারা বুঝতেই পারছেন সচেতনতার বিকল্প নেই। এ বিষয়ে আমরা বারবার বলেছি কি কি করতে হবে, এবং শেষ ভাগে ডাক্তার তৌহিদ শিবলি আবারও বললেন তালিকা ধরে ধরে যে এই জিনিসগুলি যদি করি, এবং তাহলে কিন্তু এই যে আমরা খুবই খুবই কমন একটি সমস্যা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, এটাকে কিন্তু আমরা মানে প্রতিরোধ করতে পারবো, এ থেকে পরিত্রাণ পাবো আমরা খুব সহজেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।